নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। স্বৈরাচারের কবলে ছিল, তাই কি নেপাল বদলে গেল? কাল বাড়ি ফেরার পথে ট্রেনে কি অশান্তি জানো? কেন রে, কি হয়েছে? তুই ঝামেলা করেছিস নাকি? আমি কেন ঝামেলা করব? আমি দেখেছি। তা কি হয়েছে আমাকেও বল। আরে সিট নিয়ে দুজনের মধ্যে ঝামেলা। দুজন এমনি তর্কাতর্কি করছিল, হঠাৎ মাঝখানে কয়েকজন ঢুকে পড়লো। তারপর তর্কাতর্কি থেকে ঝামেলা, তাই তো? ঝামেলা বলে ঝামেলা, রীতিমতো মারপিট ঘুষোঘুষি চললো। ওই দুজনের মধ্যে? না, সেটাই তো মজার। ওই দুজন তখন সিটের কথা ভুলে বাকিদের সামলাচ্ছিল, বাকিরা মারপিট করছিল। যা বাবা, যাদের সিট নিয়ে ঝামেলা তারা ঝামেলা থামাচ্ছে, আর তার উপরে উড়ে এসে যারা জুড়ে বসলো তারা মারপিট করছে। তা না হলে আর বলছি কি? এটাই হয়, নেপালেও তাই হয়েছে। নেপালে কি হয়েছে? নেপালে বিক্ষোভে নেমেছিল ছাত্র যুবরা, জেনজি। কিন্তু এই সহিংসতা, এত রক্ত জেনজিরা চায়নি। কিন্তু জেনজিরাই তো আন্দোলন করলো। কিন্তু জেনজিরা নিজেদের এই সহিংসতা থেকে আলাদা করে দিয়েছে। তারা বলেছে এই আন্দোলন হাইজ্যাক্ট। তারা সহিংস আন্দোলন থামানোর ডাকও দিয়েছে। তাই নাকি? আর একটু ডিটেইলসে দাও তো খবরটা। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝে যাবি। নেপালে টানা ৪৮ ঘন্টার অস্থিরতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। বুধবার সকাল থেকে দেশ জুড়ে সেনা মোতায়েন করে কারফিউ জারি হয়েছে। প্রথমে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছিল। তরুণরা জানায় তারা ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে কোনো আশার আলো দেখছিল না। দুর্নীতি, জনসাধারণের টাকার অপচয়, মানবাধিকার লঙ্ঘন ও বাক স্বাধীনতা হরণের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছিল। শাসক শ্রেণীর বিলাসবহুল জীবন এবং তাদের সন্তানদের সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল গাড়ি, পোশাক আশাকের ছবি যুব সমাজের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। তবে সব সংগঠনই আন্দোলনের সহিংসতা থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে। তারা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে বিবৃতি দিয়েছে। প্রতিবাদকারীরা বলছে শুধু একজনের পদত্যাগ যথেষ্ট নয়, দুর্নীতির অবসান, ন্যায্য নির্বাচন ও ন্যায় বিচারের দাবি তুলেছে তারা। এদিকে কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর আন্দোলনরত জেনজি গোষ্ঠী এক বিবৃতি জারি করেছে। তারা জানিয়েছে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস নীতির ওপর দাঁড়িয়ে আছে। জেনজি আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। তারা বলছেন কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সঙ্গে তাদের সম্পর্ক নেই। যারা সহিংসতা বা ভাঙচুর করছে তারা বহিরাগত। এই দুষ্কৃতীরা আন্দোলনকে বিপথে নিয়ে যেতে চাইছে। বিবৃতিতে জেনজি গোষ্ঠী নেপালের সেনাবাহিনীকে পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনে কারফিউ জারি করার অনুরোধ করেছে। তাদের দাবি সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ব্যবস্থা নিক। আন্দোলনকারীরা ইতিমধ্যেই বিক্ষোভস্থল থেকে সরে গেছেন বলেও জানানো হয়েছে। তারা আরও বলেছে দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্বের সরকার গড়াই তাদের লক্ষ্য। এই আন্দোলন শুধু তরুণ প্রজন্মের, যেখানে কোনো রাজনৈতিক সুযোগ সন্ধানীকে স্বাগত জানানো হবে না। ওলির পদত্যাগের পর সেনাপ্রধান ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা যৌথ বিবৃতিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সংকট সমাধান করার। কিন্তু প্রধানমন্ত্রী ওলিকে তো তারা সরাতে চেয়েছিল। নিশ্চয়ই চেয়েছিল, প্রতিবাদ তাদেরই ছিল। তাহলে তো প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ করায় তারা খুশি। নিশ্চয়ই খুশি। প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে শুধু দুর্নীতি নয়, অনেক অভিযোগ ছিল। কিরকম অভিযোগ? বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ বিভিন্ন এজেন্সিকে দিয়ে। তাই নাকি? আর সংবিধান বদল করার অভিযোগ, আইন এনে নিজের মন্ত্রীদের সুবিধা দেওয়ার অভিযোগ। বাপরে, চেনা চেনা লাগছে। আর নিজের পছন্দের লোককে সাংবিধানিক সংস্থার মাথায় বসিয়ে দেওয়ার অভিযোগ। এই সব অভিযোগ কেমন চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছি না কেন। প্রধানমন্ত্রী ওলি স্বৈরাচারী ছিলেন। তুমি আমায় একটু বুঝিয়ে বলো তো সবটা। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি ওলির কারনামা। চতুর্থ দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কেপি শর্মা ওলি প্রায় একচ্ছত্র ক্ষমতা ভোগ করছিলেন। 2024 সালের জুলাইয়ে তিনি আবারও প্রধানমন্ত্রী পদে বসেন। একই সঙ্গে তিনি তৃতীয়বারের মতো কমিউনিস্ট পার্টি অফ নেপাল, ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট এর নেতৃত্ব ধরে রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিন্ন মত তিনি কোনোভাবেই সহ্য করছিলেন না। তবে ওলির কঠোর ভাষা ও লৌহ মুষ্টির রাজনীতি তাকে ক্রমশ অপ্রিয় করে তোলে। তবে তিনি সেটি মানতে চাননি। গত সপ্তাহে ওলির মন্ত্রিসভা বড় সিদ্ধান্ত নেয়। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ মোট 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। এই মাধ্যমগুলোতে নিয়মিতভাবে রাজনৈতিক দুর্নীতির তথ্য প্রকাশ পেত। নেপালের রাজনীতিতে ওলি, নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেওবা এবং সিপিএম মাওবাদী কেন্দ্র নেতা প্রচণ্ডা একে অপরের বিকল্প হয়ে ক্ষমতায় আসতেন। কখনো দুই দল মিলে সরকার করত, আবার অন্যজন যেত বিরোধী দলে। দুর্নীতির অভিযোগে কেউই কখনো দায় নিতেন না বা একে অপরকে সরাসরি দায় দিতেন না।
দুর্নীতির যৌথ খামার গড়ে তুলেছিলেন তারা। অলি প্রকাশ্যে বলতেন তিনি নিজে অবৈধভাবে অর্থ উপার্জন করবেন না বা অন্য কাউকে করতে দেবেন না। অনেকটা নরেন্দ্র মোদীর না খায়েঙ্গে না খানে দেঙ্গে গোছের কথা। কিন্তু 2020 সালে তিনি তার প্রিয় পাত্র প্রেম কুমার রায়কে দুর্নীতি দমন কমিশন বা CIA এর প্রধান নিয়োগ করলে সমালোচনা শুরু হয়। রাইয়ের বিরুদ্ধে দুটি বড় কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ছিল: ভুটানি শরণার্থী কেলেঙ্কারি এবং নেপাল এয়ারলাইন্সের বিমান কেনাকাটা। শরণার্থী কেলেঙ্কারিতে ভুয়ো ভুটানি শরণার্থী পরিচয়পত্র দিয়ে নেপালি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা হয়েছিল। অন্যদিকে বিমান কেনায় কমিশন নেওয়ার অভিযোগও ওঠে রাইয়ের বিরুদ্ধে। রাই অলির ঘনিষ্ঠ হওয়ায় CIA এর পরিণত হয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অস্ত্রে। প্রধানমন্ত্রী হিসেবে অলি আইনের বদলে এনে প্রশাসনিক কাঠামো বদলে দেন। গোয়েন্দা সংস্থা থেকে রাজস্ব বিভাগ, কমপক্ষে 9টি তদন্ত সংস্থা সরাসরি তার নিয়ন্ত্রণে চলে আসে। এগুলো তিনি তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ব্যবহার করতেন। শেষ পর্যন্ত জেনজি আন্দোলন এই সব বিষয় সামনে আনে। তারা সামাজিক মাধ্যমে রাজনীতিকদের ছেলে মেয়েদের বিলাসী জীবনযাপন, দামি খাবার দাবার আর বিদেশ ভ্রমণের ছবি প্রকাশ করে। এইসব ক্ষোভের বিস্ফোরণ গণ আন্দোলনের রূপ নেয়, আর তাতেই পতন ঘটে কেপি শর্মা ওলির। কিন্তু এই সব অভিযোগ আমার কেন এত চেনা চেনা লাগছে বলো তো? চিনতে পারারই তো কথা, চেনাই তো। ধুর, আমি না কিচ্ছু বুঝতে পারছি না, একটু খুলে বলো। এই যারা স্বৈরাচারী হয় তারা একই রকম কাজই তো করে থাকে। কিরকম কাজ? এজেন্সিকে দিয়ে বিরোধীদের জেলে পুরে দেওয়া, ভোট নিয়ন্ত্রণ করা, সংবিধান বদল করার চেষ্টা। হ্যাঁ, তা করে, কিন্তু আমার চেনা চেনা লাগছে কেন? হাসিনার কথা ভাবছিস? হাসিনার নামেও ভোট না করানোর অভিযোগ তো ছিল। ধুর ধুর, হাসিনাকে নিয়ে নয়, বুঝতেই পারছি না কেন চেনা লাগছে। চেনা লাগছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও একই রকম অভিযোগ আছে। ঠিক বলেছো, তাই চেনা চেনা লাগছে। এজেন্সি লেলিয়ে দেওয়া, সাংবিধানিক পদে কাছের লোক বসানো, অর্থনীতি ধ্বংস হওয়া, সংবিধান বদল করার চেষ্টা, আইন বদল করে নিজেদের সুবিধা করে নেওয়া, এমনকি সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে বিরোধী কণ্ঠ দমন করা, এসব অভিযোগ তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও উঠেছে। একদম একদম, এবার বুঝতে পারছি কেন চেনা চেনা লাগছে। তবে আর চিনিস না, বেশি চিনে ফেললে বিপদ, সত্যি কথা বললে বিপদ। ঠিক বলেছো, চুপ করে যাই বাবা, শেষ করে দে এখানে। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।